সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের অর্থ বেড়েছে প্রায় ৪১%। ঋণ খেলাপি নিয়ে সংসদে বিতর্ক। সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। মোহাম্মদপুরে অনুমোদন ছাড়াই একের পর এক হাউজিং প্রকল্প। অপরাধ বৃদ্ধিতে ঘন বসতিকে দুষছেন পরিকল্পনাবিদরা। মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে সরকারি উদ্যোগে স্বস্তি। সার্বিক ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর করার পরামর্শ। কিন্তু সরকারের পলিসি এবং নীতি নির্ধারকরা যারা আছেন তারা ঘোষণার মধ্যে না রেখে যদি এটা বাস্তবায়ন করেন তাহলে সেটাই হবে জাতির পথে। ইরানের বন্দরগুলো থেকে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। সুইজারল্যান্ডে চুক্তি সই অনুষ্ঠানে থাকছেন না শাহবাজ শরীফ। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবর। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে দুপুর 2টায়। ম্যাচের আগে অনুশীলন করেনি টাইগাররা, সফরকারীদের ছিল ঐচ্ছিক অনুশীলন। ওয়ানডে সিরিজের পারফরমেন্স টি-20তে টেনে আনতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় হেরেছে প্রথম ম্যাচ, তার উপর ইনজুরিতে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। বোলিংয়ে পরিবর্তন অবধারিত। নাহিদ রানা ও তাসকিন আহমেদের প্রয়োজনীয়তা দেখা গেছে প্রথম ম্যাচে। জয় দিয়ে সিরিজ শুরু করে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। অজিরা ঐচ্ছিক অনুশীলন করেছে সাগরিকায়। সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের অর্থ বেড়েছে প্রায় ৪১%। ২০২৫ সালের হিসাব অনুসারে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২,৭৬৩ কোটি টাকা। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি নাগরিক ও ব্যাংকগুলোর জমা রাখা অর্থের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে এই আমানত আগের বছরের তুলনায় ৪১% বেড়েছে। বর্তমান জমার পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪২ লাখ সুইস ফ্রাঙ্ক। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২,৭৬৩ কোটি টাকা। ২০২৪ সালের পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঙ্ক। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বৃহস্পতিবার তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই তথ্যের মাধ্যমে বিষয়টি সামনে এসেছে। এই বৃদ্ধির ফলে বাংলাদেশে আমানত এখন দ্বিতীয় সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এটি ২০২১ সালের ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঙ্কের রেকর্ড জমার ঠিক কাছাকাছি রয়েছে। তবে এই প্রতিবেদনে শুধু বৈধভাবে জমা হওয়া প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত হিসাবের তথ্য রয়েছে। বহুল আলোচিত অবৈধ বা কালো টাকার কোনো হিসাব এই দাপ্তরিক তথ্যে অন্তর্ভুক্ত নেই। এবারের আমানত বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। এক বছরে সুইজারল্যান্ডে বাংলাদেশি ব্যাংকগুলোর আমানত ৪৩% বেড়েছে। ২০২৪ সালের পরিমাণ ছিল ৫৭ কোটি ৬৬ লাখ সুইস ফ্রাঙ্ক। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮২ কোটি ২৭ লাখ সুইস ফ্রাঙ্ক। অর্থাৎ সুইস ব্যাংকে থাকা বাংলাদেশিদের মোট অর্থের ৯৮.৬% বাণিজ্যিক ব্যাংকগুলোর। এই হার ২০২৪ সালে ছিল ৯৭.৮%। এর আগের বছরগুলোতে এই চিত্র বেশ ভিন্ন ছিল। ২০২৩ সালে এই হার ছিল মাত্র ২০%। তার আগে ২০২১ সালে এর পরিমাণ ছিল ৩৫%। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এদিকে ঋণ খেলাপি নিয়ে সংসদে বিতর্ক হয়েছে। সংসদে ঋণগ্রস্ত থাকলেও কোনো ঋণ খেলাপি নেই এমন দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে সামান্য কিছু টাকা দিয়ে কিভাবে ঋণ পুনঃতফসিল করা হয় এবং উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ দিয়ে নির্বাচন করা হয় তা সবারই জানা। রুমিন ফারহানার বক্তব্য সমর্থন করে কথা বলেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামও। টিআইবি সম্প্রতি বলছে যে এই সংসদের সদস্যদের কাছে
এই দেশের ব্যাংকগুলোর পাওনা হচ্ছে 11,356 কোটি টাকা, একটা তথ্য দিলাম। 2 হচ্ছে, আমি যেহেতু আইনজীবী, ইলেকশনের আগে সামান্য কিছু টাকা দিয়ে কিভাবে রিশিডিউলিং করা হয় সেটা আমি খুব ভালো করেই জানি। 2/3 মেজরিটি করেছে, তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। আর আমরা সংসদকে সার্বভৌম বলতেছি, এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণখেলাপি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। মোহাম্মদপুর রাজধানীর আলোচিত এক জনপদ। গত ৪৫ বছরে অপরিকল্পিত অবকাঠামোয় বদলে গেছে এখানকার চিত্র। রাজুকের অনুমোদন ছাড়াই গজিয়ে উঠছে একের পর এক হাউজিং প্রকল্প। অপরাধ বাড়ার পেছনে অনিয়ন্ত্রিত ঘনবসতিকে দোষছেন পরিকল্পনাবিদরা। ফাহাদ আল কাদরির ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। আশির দশকের মোহাম্মদপুর। ঢাকার বুকে সময়ের হাত ধরে বদলে যাওয়া এক আলোচিত জনপদ, যেখানে জনাকীর্ণ জনজীবন আর এলোপাথারি বসতির মাঝে জননিরাপত্তা সুদূর পরাহত। ফলে দিনে দুপুরে ডাকাতি, ছিনতাই আর হত্যার মতো অপরাধের শিকার হওয়াটা এখানে এক নিদারুণ বাস্তবতা। রাত হলে আমরা বাইরে বের হতে একটু অ্যাটলিস্ট গলির রাস্তাগুলো আমরা অ্যাভয়েড করি আর কি। এমনকি দিনের বেলায় তো অনেক জায়গায় অনেক চুরি ছিনতাই এসব হয়। পুলিশকে ফোন দিয়েও তেমন একটা উপকার হয় না, আপনার পুলিশ আসে লেট করে। অথচ ৮ বর্গ কিলোমিটার আয়তনের এই এলাকায় ৬ লাখের বেশি মানুষের জন্য নিরাপত্তায় আছে মাত্র ১৫০ পুলিশ সদস্য। এখানে সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু আসলে বস্তি কেন্দ্রিক। আর বড় সমস্যা, আমি মনে করি বড় সমস্যা আমাদের একটা বিআরই ক্যাম্প। আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এই সীমিত জনবলকে সুষম বন্টনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি। আমরা দিনে রাত্রে আমরা ২২টা আমরা কিন্তু মোবাইল টিম আমরা এই পুরা এলাকাতে আমরা কর্ডন করে নিচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে মোহাম্মদপুরে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি আবাসিক এলাকা, যেমন বছিলা গার্ডেন সিটি, কাদেরাবাদ হাউজিং, ঢাকা উদ্যান কিংবা চাঁদ উদ্যান। স্থানীয়দের অভিযোগ, এসব জায়গাতেই বেশি আনাগোনা অপরাধীদের। অথচ শত শত আকাশচুম্বী দালান নির্মাণ করলেও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেনি হাউজিং কোম্পানিগুলো। সোশ্যালি কিছু রেসপন্সিবল রিপ্রেজেন্টেটিভ, থানা, র্যাব, এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি, এদেরকে নিয়ে কোনো প্ল্যাটফর্ম নাই। হাউজিং যেহেতু ভূমি নিয়েই ব্যবসা, তাহলে ভূমি নিয়ে দ্বন্দ্বটা তো আগে থেকেই হয়ে আসা। যদিও ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় বাসিন্দাদের উদ্যোগে নেওয়া হয়েছে নিরাপত্তামূলক নানা ব্যবস্থা, যেমন ১৫০০ সিসি ক্যামেরা স্থাপন করেছে গুলশান সোসাইটি। এছাড়া রাতে পাহারার জন্য থাকে নিজস্ব টহল টিম। বাসিন্দাদের নিজেদের অর্থায়নে করা সিসিটিভি ক্যামেরা প্রতিটা রাস্তায় আছে, অর্থাৎ এখানে যে কোনো ক্রাইম হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ধরে ফেলতে পারি। ক্যামেরাগুলো যদি চলে, মানুষ বুঝে যে এখানে চুরি করে পাওয়া যাবে না। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, অনুমোদন ছাড়াই মোহাম্মদপুরে গজিয়ে উঠেছে অনেক হাউজিং। এই হাউজিংগুলোর এজ এ হাউজিং কোনো অনুমোদন নাই। কাজেই এই জায়গাগুলোতে আমরা কিন্তু প্রচুর মোবাইল কোড, দেখছেন আপনারা, মোবাইল কোড করছি, মিটার কেটে নিয়ে আসছি। কিন্তু হয় কি, আপনি কতদিন সামলাবেন? আমি বিদ্যুৎ মিটার নিয়ে আসতেছি, উনি আরেক দিকে একটা চড়াই মিটার লাগাচ্ছে। অনেক ঘনবসতি, এটা কি সিটি কর্পোরেশনের কোনো দায় নেই? অবশ্যই দায় আছে, দায় থাকবে না কেন? সেই কারণে আমি বারবার বলছিলাম, একটা সিটি থাকবে একটা আমব্রেলার নিচে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই সমন্বয় করে কাজ করাটা কঠিন হয়ে যাবে। নগর পরিকল্পনাবিদের মতে, জনজীবন নিরাপদ করতে হলে পুরো শহরকে দেখতে হবে এক দৃষ্টিতে। গুলশান, বনানী কিংবা মিরপুর, মোহাম্মদপুরের মধ্যে বৈষম্য না করে নগরকে সাজাতে হবে একই পরিকল্পনায়। যখনই অভিযান হচ্ছে, অভিযানগুলো অনেক সময় এক পেশে হয়, বা এইটা জাস্ট সিজনাল। রাষ্ট্র চাইলে পুরো এই মোহাম্মদপুর এলাকাকেও অপরাধমুক্ত করা সম্ভব, কিন্তু তার সাথে কমিউনিটি সংযোগ লাগতে হবে, কারণ এই এলাকাগুলোর জন্য কমিউনিটি ভিত্তিক একটা সমাজ থাকে। নিরাপত্তা নিশ্চিত না করে ঢাকার ভেতরে আর কোনো নতুন আবাসিক প্রকল্প যাতে গড়ে না ওঠে, সেদিকে কঠোর নজর রাখার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।
4 মাস আগে হাতে হাতকড়া পরিয়ে যে চাঁদাবাজকে নিয়ে মোহাম্মদপুরে মাইকিং করেছিল পুলিশ, জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব শুরু করেছে সেই ফারুক। সবশেষ কেরানীগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসে চাঁদার দাবিতে 5টি গাড়ি ভাঙচুর করে সে আবারও আলোচনায় আসে। দোকানে চাঁদাবাজি করতে গিয়ে ভাইরাল হয়ে গেছিল, দেখছেন সবাই? ভিডিও দেখছেন না সব নিউজ চ্যানেলে? আজকে দেখছি ধরা পড়ছে, এই চাঁদাবাজ ধরা নিচ্ছে, এই চাঁদাবাজ। রাজধানীর বসিলায় সিলিন্ডার গ্যাস বিক্রি করে এমন একটি দোকানে চাঁদাবাজির অভিযোগে 4 মাস আগে গ্রেপ্তার হয় ফারুক ওরফে কাল্লা ফারুক। পরে অপরাধীদের হুঁশিয়ার করতে এভাবেই হাত কড়া পরিয়ে এলাকায় মাইকিং করে পুলিশ। অথচ কিছুদিন পর জামিনে বের হয়েই আবারও স্বরূপে ফিরেছে সে। এবার তার অপরাধের থাবা পড়েছে কেরানীগঞ্জের ঘাটাচরের একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে। বুধবার রাতে সহযোগীদের নিয়ে সেখানে প্রবেশ করে 40 জনের চাকরি দিতে এবং ওই প্রতিষ্ঠানের ভাঙারি জিনিসপত্র তার কাছে বিক্রির শর্ত দেয় ফারুক। আর এই অনৈতিক দাবি মানতে সময় দেয় মাত্র 1 ঘন্টা। গতকালকে তার ডিমান্ড ছিল তার 40টা ড্রাইভারের করে দিতে হবে কাটে থাকে, আমাদের ভাঙারি মাল ওর মাধ্যমে বেচতে হবে। প্রতিষ্ঠানটির তাৎক্ষণিক সিদ্ধান্ত না পেয়ে বসিলা ব্রিজের কাছে কুরিয়ারের গাড়িগুলিতে অতর্কিত হামলা চালায় ফারুক গ্যাংয়ের সদস্যরা। ইট নিক্ষেপ করে ভেঙে ফেলা হয় অন্তত 5টি কাভার্ড ভ্যানের গ্লাস। তবে এ বিষয়ে আতঙ্কে ক্যামেরার সামনে কথা বলতে চান না কুরিয়ার সার্ভিসটির কর্মীরা। পুলিশ জনসম্মুখে হাতকড়া পরিয়ে ঘোরানোর পরও ফারুকের এমন দুর্ধর্ষ আচরণে চরম আতঙ্কে ভুক্তভোগীরা। পুলিশ ও র্যাব বলছে অপরাধীদের ধরতে কাজ করছেন তারা। অপরাধ সংগঠিত হয়েছে, সেখানে চাক্ষুষ প্রমাণ, সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রমাণ আছে, আমাদের যে প্রযুক্তিগত যে তথ্যগুলো সেগুলো আছে। এগুলোই আমাদের জন্য যথেষ্ট, কাজ করার জন্য যথেষ্ট। তো সেগুলোকে নিয়ে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাই। মাসের পর মাস মানে সকল প্রকারের কৌশল প্রয়োগ করে ধরলাম। পুরো বাংলাদেশে সে ভাইরাল, বাংলাদেশ ছাড়া বিদেশেও তার নাম চলে গেল যে মোহাম্মদপুরে বিরাট একজন চাঁদাবাজ ধরা হয়েছে। এবং তাকে কিন্তু ওই যখন ধরে নিয়ে এসে থানা পর্যন্ত আমরা নিয়ে আসলাম, এই সময়ের ভিডিও ভাইরাল বাংলাদেশে, বিরাট চাঁদাবাজ। সেই লোক বের হয়ে এসেই অল্প কিছুদিন ছিল জেলে, বের হয়ে এসেই গতকালকে আবার বড় ধরনের চাঁদাবাজি করছে। কেবল গ্রেপ্তারের মহড়া নয়, এ ধরনের পেশাদার অপরাধীদের ক্ষেত্রে জামিনের বিষয়ে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণের কাছ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনকালে কেউ যেন দুর্ব্যবহারের শিকার না হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই উপলক্ষে প্রধানমন্ত্রীর দরবার। প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত এই উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। দায়িত্ব পালন করেছে। প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। এছাড়া নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সে বিষয়ে লক্ষ্য রাখতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান তার। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পেশাগত কর্মদক্ষতা বাড়াতে এটি বিশেষ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা সরকার প্রধানের। জানমালের হেফাজত করুন। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে সরকার, এমন খবরে স্বস্তি প্রকাশ করেছেন সীমান্ত এলাকার মানুষ। তাদের দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ এবং সন্ত্রাসীদের অবাধ চলাচল ঠেকাতে কাঁটাতার জরুরি। একই সাথে সীমান্ত ব্যবস্থাপনাকে প্রযুক্তি নির্ভর করে ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দেশের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক সীমান্ত। বান্দরবন থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত যার দৈর্ঘ্য 271 কিলোমিটার। এই সীমান্ত নিয়ে আলোচনার বড় কারণ রোহিঙ্গা অনুপ্রবেশ, ইয়াবা ও অস্ত্র চোরাচালান এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অবাধ চলাচল। ফলে নানা ঘটনা প্রতিনিয়ত ঘটছে দেশের দক্ষিণ পূর্বের এই সীমান্তেই। উপারে সংঘাতের কারণে এই সীমান্ত এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তবে এত দীর্ঘ সীমান্ত হলেও তা এক প্রকার অরক্ষিত, কেননা উপারে মিয়ানমার বেশিরভাগ এলাকায় কাঁটাতার দিলেও উন্মুক্ত বাংলাদেশ অংশ। ফলে বহুমুখী অপরাধ এবং সার্বিক পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় বিজিবিকে। নিরাপত্তা সংকটে পড়েছে সীমান্তবর্তী বাসিন্দারাও। বিজিবির যে স্বল্প ম্যান পাওয়ার, ওই ম্যান পাওয়ার দিয়ে আসলে এত বড় 271 কিলোমিটার এত বড় বর্ডার নিয়ন্ত্রণ করা অনেকাংশেই অসম্ভব। কাঁটাতারে বেড়া না থাকাতে ওপেন যে সীমান্ত, এই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত চোরাচালান, এখান থেকে আমাদের যে মূল্যবান জিনিসপত্র, সিমেন্ট, রড, তেল, ওষুধ পাচার হয়ে যায়। এবং মায়ানমার থেকে আসে মাদক। দীর্ঘদিন পরে হলেও সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা যদি আদতে মৌখিকভাবে না বলে যদি কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে শুধু কক্সবাজার নয়, বাংলাদেশের সাথে পুরো বাংলাদেশের একটা উপকৃত হবে। তবে দীর্ঘদিন পর হলেও আসার কথা এবার এই সীমান্তে বসবে কাঁটাতার। গত বুধবার সংসদে এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটাকে সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ বলছেন বিশ্লেষকরা। একই সাথে তাদের পরামর্শ, কাঁটাতারের বেড়ার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর নজরদারি, কার্যকর গোয়েন্দা তৎপরতা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। মাদক ঢুকে পড়ছে, রোহিঙ্গারা অবাধে যাতায়াত করতে পারছে, মানব পাচার, চোরাচালান সবকিছু যেভাবে বৃদ্ধি পেয়েছে, অন্ততপক্ষে কাঁটাতারে বেড়া নির্মাণ হলে কিছুটা হলেও এটা রোধ হবে। অরক্ষিত একটা সীমান্তবর্তী এলাকা যদি আমাদের কাস্টডিতে মধ্যে চলে আসে বা আমরা যদি সেটা একচ্ছত্রভাবে এনজয় করতে পারি, তাহলে তো নাগরিকের জন্য একটা বিশাল সুখবর। আমরা তো আশা করি এটা বাস্তবায়ন হোক, কিন্তু সরকারের পলিসি এবং নীতি নির্ধারকরা যারা আছেন তারা ঘোষণার মধ্যে না রেখে যদি এটা বাস্তবায়ন করেন, তাহলে সেটাই হবে জাতির প্রত্যাশা। অবশ্য এর আগের সরকারগুলো বিভিন্ন সময়ে কাঁটাতারের বেড়া বসানোর কথা বললেও বাস্তবে তা হয়নি। তাই এবার বিষয়টি দ্রুত বাস্তবায়নের তাগিদ স্থানীয়দের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। 2024 সালের 27 অক্টোবর রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অবসরপ্রাপ্ত বিমান বাহিনী কর্মকর্তার স্ত্রীকে হত্যায় প্রধান আসামি সবুজ বিশ্বাসকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়ে বিস্তারিত জানায় বাহিনীটি। তারা জানায়, এর আগে বাসার কেয়ারটেকার মিলনকে গ্রেপ্তার করা হয়, এরপর কুষ্টিয়া থেকে আসামি সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। র্যাবের মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার MZ ইন্তেখাব চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের জন্য ভিকটিমকে হত্যা করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তি চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে ইরানের বন্দরগুলো থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ডিজিটাল মাধ্যমে চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টা পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে সৌদি পতাকাবাহী 3টি সুপার ট্যাঙ্কার, যেগুলোতে ছিল 60 লাখ ব্যারেল অপরিশোধিত তেল। এদিকে সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাকছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা AFP-কে এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার টেবিলে তেহরানের অন্যতম বড় চাওয়া বিদেশে আটকে থাকা তহবিল পুনরুদ্ধার। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, বিভিন্ন দেশে ইরানের আটকে থাকা সম্পদের পরিমাণ $100 বিলিয়ন বেশি, যার বেশিরভাগই রয়েছে চীনে। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্নতার কারণে এসব অর্থ ফেরত আনতে পারছে না দেশটি। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা, তীব্র মূল্যস্ফীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্নতার কারণে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে মরিয়া ইরান।
দেশটির অন্যতম প্রধান লক্ষ্য এখন বিদেশের বিভিন্ন ব্যাংকে আটকে থাকা নিজেদের বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার করা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, বিভিন্ন দেশে ইরানের প্রায় 10,000 কোটি ডলারের বেশি সম্পদ আটকে আছে, যার সিংহভাগই চীনে। বছরের পর বছর তেল বিক্রির অর্থ হিসেবে সেখানে 20 থেকে 50 বিলিয়ন ডলার জমা হয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস বিক্রির প্রায় 10 থেকে 15 বিলিয়ন ডলার ইরাকের ব্যাংকে আটকে আছে। এশিয়ার দেশ ভারত ও দক্ষিণ কোরিয়ায় প্রায় 7 বিলিয়ন ডলার করে ইরানের অর্থ আটকা পড়ে আছে বলে প্রতিবেদনে জানানো হয়। 2018 সালে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর এই অর্থ স্থানীয় ব্যাংকিং ব্যবস্থায় জব্দ করা হয়। জাপান, ওমান, লুক্সেমবার্গের মতো দেশগুলোতেও ইরানের বেশ কিছু সম্পদ সংরক্ষিত রয়েছে। ইরানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তেল, গ্যাস ও বিদ্যুৎ রপ্তানি। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা সুইফট থেকে ইরান বিচ্ছিন্ন থাকায় এই বিক্রয়লব্ধ অর্থ সরাসরি তেহরানে পৌঁছাতে পারছে না। অনেক ক্ষেত্রে এই অর্থ মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় রাখা হয়েছে, যা কেবল খাদ্য ও ওষুধ সহ মানবিক পণ্য আমদানির ক্ষেত্রে ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর সম্পদ ফেরাতে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। ইরান চাচ্ছে কমপক্ষে 24 বিলিয়ন ডলার ধাপে ধাপে ছাড় করিয়ে নিতে। এর মাধ্যমে তেহরান তাদের স্থানীয় মুদ্রার মান স্থিতিশীল করা, আমদানি ব্যয় মেটানো এবং ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে চাচ্ছে। এই অর্থের প্রবাহ নিশ্চিত করা সম্ভব হলে দেশটির অর্থনীতির চাকা আবারও সচল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।